বাইপাস লাইফের এই পর্বে আপনারা দেখবেন ভাইজ্যাক ভ্রমণের মূল আকর্ষণ আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত এই আরাকু ভ্যালি নিজের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম আবহাওয়ার জন্য ভ্রমণপ্রেমীদের কাছে সবসময় খুব প্রিয়। বিশাখাপত্তনম থেকে আরাকু পৌঁছানোর দুটি উপায় আছে। ট্রেনে চেপে আপনারা বিশাখাপত্তনম থেকে আরাকু পৌঁছে যেতে পারেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে। আর এই ট্রেন জার্নি আরও বেশি সুন্দর হয়ে উঠবে যদি আপনারা ভিস্টাডোম কোচ বুক করেন। আর যদি ট্রেনে না যান তাহলে আমাদের মতোই সড়ক পথে বিশাখাপত্তনম থেকে আরাকু পৌঁছে যান এবং পথে উপভোগ করুন উপত্যকার অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং আরও অন্যান্য ভিউ পয়েন্টস। এই পুরো জার্নিটারই ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এন্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বাইপাস লাইফ চ্যানেল। তো আমরা আজকে হোটেল থেকে চেক আউট করে ভাইজ্যাগের হোটেল থেকে চেক আউট করে চলেছি বিশাখাপত্তনম, ভাইজ্যাগের অন্যতম শ্রেষ্ঠ একটি ট্যুরিস্ট স্পট আরাকু ভ্যালি। আরাকু ভ্যালির রাস্তায় কি কি ভিউ পয়েন্টস আমরা দেখতে পাই সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা হোটেল থেকে এখন চেক আউট করে বেরিয়ে গেছি, অন দ্য ওয়েতে আছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে রাস্তাটা এনজয় করবেন। বিশাখাপত্তনম শহরের যানজট পেরিয়ে NH 516B ধরে আমরা এগোচ্ছিলাম আমাদের গন্তব্য আরাকু ভ্যালির দিকে। যেহেতু আরাকু ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা বেশি উঁচুতে নয়, আমরা ভেবেছিলাম হয়তো ভ্যালির আবহাওয়া ঠিক ভাইজ্যাগের মতোই হবে, কিন্তু আমাদের ভুল ভাঙলো যখন আমরা শহরের যানজট এবং জনবসতি পার করার পরে উপত্যকার রাস্তা ধরলাম। তো আমরা বোরা কেভসের দিকে এগোচ্ছি। বোরা কেভস থেকে এখন আমরা 25 কিলোমিটার দূরে আছি। তো এখানে লোকাল কোনো একটা বাজার এরিয়ার মধ্যে এখন প্রচণ্ড জ্যামের মধ্যে আমরা ফেসে আছি। গাড়ি স্পিড তোলাই যাচ্ছে না, সব গাড়ি, এবং যেহেতু একটাই রাস্তা, গাড়ি আপ অ্যান্ড ডাউন সব ধীরে ধীরে স্লো স্পিডে আস্তে আস্তে এগোচ্ছে এবং নামছে। তো এই বাজার পার করে আবার আশা করছি আমরা স্পিড তুলতে পারবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বোরা কেভসে, এবং বোরা কেভস ভিউ পয়েন্টটা কেমন সবই ডিটেলসে আপনাদের শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে রাস্তাটা আসছে এটাই কিন্তু ভাইজ্যাগের দিক থেকে আসছে এই রাস্তাটা, আর এইটা চলে যাচ্ছে সোজা আরাকু ভ্যালির দিকে। তো এই যে মোড়টার নাম, এই যে মোড়টার নাম, এই কানেক্টরটার নাম, এটার নাম হচ্ছে বোরা জাংশন। আর এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে, আপনাদের দেখাচ্ছি বোর্ডে, বোরা জাংশনের কাছে। এই যে দেখুন বোরা কেভস ডান দিকে 5 কিলোমিটার, অনন্তগিরি সোজা এখান থেকে এদিকে 4 কিলোমিটার, আরাকু ভ্যালির সোজা এখান থেকে এই রাস্তা থেকে 29 কিলোমিটার, আর সারাই ওয়াটারফ্লো আরাকু পার করে আরও 16 কিলোমিটার, মানে এখান থেকে 45 কিলোমিটার। তো এই জংশনটার নাম হচ্ছে বোরা জাংশন। ওদিক থেকে রাস্তাটা আসছে ভাইজ্যাগের দিক থেকে, এদিকে সোজা চলে যাচ্ছে আরাকুর দিকে, আর এই বোরা জাংশন এদিকে চলে যাচ্ছে বোরা কেভসের দিকে। বোরা কেভসের কাছাকাছি পৌঁছানোর পরই শুরু হলো অবিরাম বৃষ্টি এবং তাপমাত্রার পারদ আরও কমতে থাকলো। এই অবস্থায় বোরা কেভসে ঢোকার থ্রিলটা আরও বেশি করে আমরা অনুভব করতে থাকলাম। তো চলে এসেছি আমরা বোরা কেভসের কাছে। এখন কিন্তু সেই বৃষ্টির বিরাম নেই, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। আর এই যে বোরা কেভসের দিকে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বোরা কেভসের কাছে পৌঁছে দেখাচ্ছি আপনাদের যে কেভসের কী বৃত্তান্ত এবং কী হিস্ট্রি আছে। তো চলুন এখন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, আর গাড়ি এই বোরা কেভসের আগে পার্কিং আছে, সেখানে পার্কিংয়ে লাগিয়ে এই যে আমরা ঢুকছি। তো কেভসের গেটের কাছে আমরা চলে এসেছি, আর লোকের ভিড়, ট্যুরিস্টদের ভিড় আস্তে আস্তে বাড়ছে। এই যে এখান থেকে বুকিং কাউন্টার, আর এই হচ্ছে কেভস। এই হচ্ছে কেভসের গেট, বোরা কেভস। ওদের চার্জেস গুলো একটু দেখিয়ে দিই। বোরা কেভসের অ্যাডাল্ট 80, চাইল্ড 60, ডিজিটাল স্টিল ক্যামেরা 100, ভিডিও ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য 100। ওয়ার্কিং আওয়ার্স সকাল 10টা থেকে বিকেল 5টা, লাঞ্চ ব্রেক 1টা টু 2টো। এই হচ্ছে বোরা কেভসের টোটাল ফেয়ার চার্ট। এটা টিকিট কাউন্টার। আপনারা যদি টয়লেটস ইউজ করতে চান বোরা কেভসে ঢোকার আগে, তো এই যে বাঁদিকে টয়লেটস আছে,
এগুলো কিন্তু যা ফ্রেশ ওয়াটার ইউজ করে আপনারা কেভসে ঢুকবেন, কারণ কেভসের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ওয়াশরুম টয়লেটের ব্যবস্থা নেই, ন্যাচারালি যেটা সম্ভব নয়। আর এই যে গেট, সবাই এন্ট্রি করছে, আমরাও এন্ট্রি করব। বোরা কেভসের গেট থেকে এন্ট্রি করার পর যখন আমরা সিঁড়ি ভেঙে গুহার কাছে নামছিলাম, সেই মুহূর্তে বৃষ্টি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তুলেছিল এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল গুহার মধ্যে ঢোকার একটা আলাদা রকমের থ্রিল। আর এই যে কেভসের মেন এন্ট্রান্স, এখান থেকে কেভসে আমরা ঢুকবো। অনবদ্য একটা অনুভূতি হচ্ছে, কিন্তু দারুণ। কেভসের ভিতরে কিছু কিছু জায়গায় লাইটিং করা আছে, যেহেতু এখন এটা মেনটেন হয় গভর্নমেন্টের থেকে, বাট তাও ম্যাক্সিমাম কেভসটাই কিন্তু একটা রহস্যময়ভাবে অন্ধকারে আটকে আছে, যেটা আরও এটাকে সুন্দর করে তুলছে। সবটাই আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন, পুরো কেভসটাই আপনারা দেখতে পাবেন। আর এই বৃষ্টির মধ্যে আরো অনবদ্য লাগছে চারিদিকটা। अच्छा এখানে কিন্তু আপনারা নিজেরাও ঘুরতে পারেন আর গাইডও পাওয়া যায়। आप क्या गाइड है क्या? आप गाइड है? क्या चार्ज है मतलब पूरा केव्स घुमाने का? घुमाने के लिए मिनिमम 45 मिनट अंदर में लगेगा सर। अच्छा, गाइड से 300 रुपये। 300 रुपया। ये क्या क्या उसके पीछे हिस्ट्री है सब कुछ आप बताइएगा ना। बताएगा गुफा में कैसे बना, कैसे बना हुआ, अंदर में क्या क्या मूर्ति। ये क्या आप परमानेंट यही मतलब गाइड का ही करते हैं क्या? क्या नाम हुआ आपका? सीमाद्री। सीमाद्री। अच्छा, आप यहीं बैठते हैं? अच्छा, তো এই ভাই সাহেব কিন্তু এখানে গাইডের কাজ করেন। তো উনি কিন্তু পুরো কেভসটা এরকম ঘুরিয়ে দেখাবেন। 45 মিনিটস টু 1 আওয়ার বা তার বেশিও সময় লাগতে পারে। তো আপনারা যদি চান যে নিজেরা না করে গাইডস নিয়ে ঘুরবেন, সেটাও কিন্তু পসিবল। তো উপর থেকে গুহাটা এরকম লাগছে ঠিক। এবার সিঁড়ি ভেঙে নিচের দিকে যত যাব তত আরও বিভিন্ন রকমের অ্যাঙ্গেলস দেখতে পাবো। তো চলুন আপনাদের দেখাই। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত এই বোরা গুহা বা বোরা কেভস ভারতবর্ষের গভীরতম গুহা হিসাবে বিবেচিত হয়। এমনকি আয়তনেও এটি ভারতবর্ষের বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি। প্রায় 260 ফুট গভীরতা নিয়ে বিস্তৃত এই গুহা সম্পূর্ণরূপে কাস্টিক লাইমস্টোন বা চুনাপাথর দ্বারা সৃষ্টি হয়েছে, যার উচ্চতা প্রায় 2300 ফুট। এই বোরা গুহাকে কেন্দ্র করে এক প্রাচীন কিংবদন্তি প্রায় যুগের পর যুগ ধরে চলে আসছে। যেমন শোনা যায়, কোনো এক সময় একটি গরু ঘুরতে ঘুরতে গুহার ওপরের ছাদের ফাটল থেকে প্রায় 200 ফুট পর্যন্ত নিচে পড়ে যায়। তখন গুহার চারপাশে বসবাসকারী স্থানীয় উপজাতির লোকজনেরা গরুটিকে খুঁজতে খুঁজতে গুহার কাছে এসে দেখেন যে অত নিচে পড়ে যাওয়ার পরেও গরুটি দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং গরুটির ঠিক পাশেই শিবলিঙ্গের আকারের একটি পাথর রয়েছে। ঘটনাটিকে ভগবানের আশীর্বাদ আখ্যা দিয়ে তারা বংশ পরম্পরায় সেই শিবলিঙ্গের পুজো শুরু করেন। বর্তমানে বোরা কেভসের ভিতরে এলে আপনারাও সেই শিবলিঙ্গটি দেখতে পাবেন। বোরা কেভস থেকে বেরিয়ে দেখলাম বৃষ্টি সেই একই অবিরাম গতিতে পড়ে চলেছে এবং তাপমাত্রা আরও নিচের দিকে নেমে গেছে। তাই রাস্তার পাশে স্থানীয় এক দোকানে দাঁড়িয়ে চা খেয়ে আমরা শরীরটা একটু গরম করে নিলাম এবং তারপর এগোলাম আরাকুর রাস্তায় আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আরাকু যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে। এই যে, আর এখানে কিন্তু বাম্বু চিকেন, এখানে যে স্পেশালিটি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। इसका कबाब चिकन बोलते हैं। কাবাব চিকেন, এটা হচ্ছে কাবাব চিকেন। আর এই হচ্ছে বাঁশ দিয়ে এখানে এটা সে বাউন্স পোড়া। এখানে এলে কিন্তু আপনাকে একটু বাঁশ খেতে হবে।
बांस दिए बैम्बू चिकन। अच्छा, इसका क्या प्राइस रहता है बैम्बू चिकन का? 300। तुम आर्डर देख तुम व्यू पॉइंट देख मेरे को रेडी करेंगे कितना ये एक का 300। इसका अच्छा। 300 उसका बड़ा वाला 450 750 আচ্ছা, এই ছোটগুলো 300 আর এটা বড়টা 450। এই হচ্ছে এখানে অথেন্টিক বাম্বু চিকেন, আর এই হচ্ছে কাবাব। এখানে সমস্ত বিক্রি হচ্ছে, আর এখানে আরো কিন্তু এই কর্ন এগুলো সমস্ত পেয়ে যাবেন। এখানেও কাবাব আছে। তো এখানে প্রতিটা ভিউ পয়েন্টে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন। ये सब क्या है? कॉफी है क्या? আচ্ছা, এগুলো কফি সিডস, এগুলো সমস্ত কফি সিডস এই যেখানে বিক্রি হচ্ছে। চায় পাতি মানে সমস্ত রকমের কিছুই এখানে পেয়ে যাবেন। চা পাতা, কফি সিডস, হলুদ, বিভিন্ন রকমের মশলা। ये वाला क्या है ये? हाँ, হেয়ার অয়েল। আচ্ছা, হেয়ার অয়েল, এগুলো হচ্ছে হেয়ার অয়েল, আদিবাসী হেয়ার অয়েলের জড়িবুটি। कॉफी दाना, एक गोलमरीच, গোলমরিচ। ये हल्दी, ये चाय पत्ता मसाला वाला चाय। তো সমস্ত রকমের স্পাইসেস আপনারা এখানে পেয়ে যাবেন, কফি, চা। এটা একদম গালিকোন্ডা ভিউ পয়েন্টের কাছে, এবং এখানে সবকটা ভিউ পয়েন্টের কাছে কিন্তু এসব আপনারা দেখতে পাবেন। গালিকোন্ডা ভিউ পয়েন্ট একবার দেখুন, এখান থেকে ন্যাচারাল বিউটিটা দারুণ লাগছে। পাহাড়ে কোলে, ক্রাউড কিন্তু এখানে একদম ভর্তি। আর তার সামনে এরকম আপনাদের দেখালাম বাম্বু চিকেন বিক্রি হচ্ছে, কফি, বিভিন্ন রকমের স্পাইসেস বিক্রি হচ্ছে। আর তার পিছনে এই যে এরকম ভিউ পয়েন্ট অনবদ্য। তো এই ছিল গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এবার এখান থেকে এগোবো আমরা নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কোথায় যাই দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে আরাকু ভ্যালি মাত্র 16 কিলোমিটার। তাই গালিকোন্ডা থেকে বেরোনোর পরে আমরা সোজা চললাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা কারেন্টলি আছি এখন আরাকু ট্রাইবাল মিউজিয়ামের কাছে, একদম আরাকু ভ্যালির কাছেই। এই হচ্ছে আরাকু ট্রাইবাল মিউজিয়াম। এই যে এরকম গেট করা আছে, এই যে আরাকু। আচ্ছা, এর ভিতরে ঢুকে কি কোনো টিকিট লাগে কিনা বা কি সিস্টেম আছে সবকিছু আপনাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে। তো আমরা এখন এই গেট থেকে ঢুকছি। আর এখন কিন্তু বৃষ্টিও চলে এসছে ফোটা ফোটা। তো বৃষ্টির মধ্যে এই আরাকু ভ্যালির কাছে আরাকু ট্রাইবাল মিউজিয়াম আমরা উপভোগ করব আর আপনাদেরও শেয়ার করব। তো চলুন মিউজিয়ামের ভিতর ঢোকা যাক। ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রির টিকিট কাটার সময় আবার প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, যার জন্য আমাদের বেশ কিছুক্ষণ টিকিট কাউন্টারের সামনেই আটকে পড়তে হলো। বৃষ্টি একটু কমার পরে আমরা মিউজিয়ামের ভিতর ঢুকলাম। তো এই ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি আপনাদের দেখালাম। তো এখন ট্রাইবাল মিউজিয়ামে এন্ট্রি করেছি। এন্ট্রি করে কোনো রকমের ছাতা নিয়ে এন্ট্রি করে আর ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু ইস্টার্ন ঘাট ট্রাইবস, মানে আন্ধ্রপ্রদেশের ইস্টার্ন ঘাট ট্রাইবসের একটা মিউজিয়াম। এখানে ট্রাইবাল বিভিন্ন আর্টিফ্যাক্টস এবং বিভিন্ন রকমের শোপিস আছে ট্রাইবাল লাইফটাকে তুলে ধরার জন্য, এবং আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এখানে হয়, বাঞ্জি জাম্পিং বলুন, স্কাই সাইক্লিং। তো সেগুলো আপনারা করতে পারেন। আমি সমস্ত কিছু রেড চার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখন এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতর হাঁটছি। আর এই যে বিভিন্ন রকমের ট্রাইবাল স্ট্রাকচার এখানে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আর এখানে আন্ধ্রপ্রদেশের ট্রাইবাল গ্রুপসগুলো কীরকম হয় বা তাদের কি কি লাইফস্টাইল বা তার লাইফস্টাইলের একটা প্রতিচ্ছবি এখানে কিন্তু এই ছোট ছোট স্ট্যাচুগুলোর মাধ্যমে দেখানো হয়েছে। খুব সুন্দর আর্টিফ্যাক্টসগুলো। এই ট্রাইবাল মিউজিয়ামের মেন আর্টিফ্যাক্টস এই যে
ট্রাইবাল ডান্সের একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। এই যে সমস্ত টাইমিং সব লেখা আছে, যে কোন টার্মটাকে কি বলে, দিওয়ালি ফেস্ট সংস্কৃতি, যেটা এই ট্রাইবাল টার্মসে। এসে ঘুরে ঘুরে দেখতে পারেন। আরাকু ভ্যালির এই ট্রাইবাল মিউজিয়ামে এলে আপনারা দেখতে পাবেন অন্ধ্রপ্রদেশের ইস্টার্ন ঘাট অঞ্চলের বিভিন্ন উপজাতির মানুষের নানা জীবন ধারণের বৈশিষ্ট্য, দেখতে পাবেন তাদের শিল্প সংস্কৃতি, উৎসব ইত্যাদি পালনের বিবিধ উপায়ের একটা প্রতিচ্ছবি। এর পাশাপাশি তাদের সংগ্রহ করা বিভিন্ন জিনিস এবং তাদের বানানো বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস আপনারা এখান থেকে কিনতে পারেন। তাই আরাকু ভ্যালির এই ট্রাইবাল মিউজিয়াম কিন্তু আপনার আইটেনারির মধ্যে একদম রাখবেন। তো ট্রাইবাল মিউজিয়ামে সবকিছু আপনাদের দেখালাম, ভেতরে কি কি ইভেন্টস হয়, কি কি অ্যাক্টিভিটিস হয়। তো মিউজিয়াম দেখে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি পরের পয়েন্টে, দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো ট্রাইবাল মিউজিয়ামের পরেই এখন চলে এসেছি আমরা কফি মিউজিয়ামে, ঠিক তার পাশেই এই যে থেমাটিক কফি মিউজিয়াম। আর এখানে কিন্তু অ্যাডাল্টসদের 20 আর চাইল্ডদের 10, আর এখানে খোলা থাকে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এটা টিকিট কাউন্টার। এই যে কফি মিউজিয়ামের ভিতরে বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস রয়েছে দেখুন, আর এখানে চাইলে আপনারা বসে কফি ট্রাইও করতে পারেন। বিভিন্ন রকমের কফি সিডস, আদার্স স্পাইসেস সব কিন্তু এখানে পেয়ে যাবেন। চকলেট বার্স, কফি চকলেটস, এগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখানে। কফি খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি, অনেকে আবার ভিন্ন ভিন্ন টেক্সচার ও ফ্লেভারের কফি ট্রাই করে থাকেন, কিন্তু এই কফির চাষ থেকে শুরু করে আর আমাদের কাপ অবধি এসে পৌঁছানোর মাঝে বহু মানুষের যে অক্লান্ত পরিশ্রম এবং একটা ডিটেলড প্রসেস কাজ করে, সেই ব্যাপারে আমরা এখনও অনেকে অজানা, এবং সেই অজানাকে জানার জন্যই আপনাদের পৌঁছে যেতে হবে আরাকু ভ্যালির এই কফি মিউজিয়ামে, যেখানে গেলে আপনারা প্রাগৈতিহাসিক যুগ থেকে কফির চাষ এবং বর্তমানে কফির প্রসেসিং কিভাবে কি হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে আর্টিফ্যাক্টসের মাধ্যমে জানতে পারবেন। আরাকুর কফিতে চুমুক দাও আর বলো কেমন হয়েছে। কেমন? ভালো? ব্যাস, একদম মায়ের কাছ থেকে রেটিং পেয়ে গেছেন, মানে একদম পুরো ফার্স্ট ক্লাস। এই যে আরাকুর কফিতে চুমুক দিচ্ছে। আর একটা অন্যরকম কফি তো দেখুন আমরা সবাই খাই কম বেশি, বাট এখানে এই ওয়েদারের মধ্যে এবং অথেন্টিক কফি, এটা অ্যাকচুয়াল কফির মানে আপনার কাপ অব্দি কফির পৌঁছানোর যে একটা ইতিহাস, সেইটার মানে কাছে বসে কফি খেতে কিন্তু একটা আলাদা অনুভূতি। তো সেটাই আমরা এখন এনজয় করছি কফি খেতে খেতে। আর কফিটা যেমন মা বললো যে কফিটা সত্যি অথেন্টিক, সত্যিই ভালো। তো আর এখানে কিছু কিছু মানুষ খাচ্ছেও, একটু দামটা হয়তো হাই প্রাইস, বাট একবার আপনারা এসে কিন্তু ট্রাই করতেই পারেন কফি মিউজিয়ামের মধ্যে কফি। তো এই হচ্ছে কফি চকলেট, এখানে কফি সিডসে বানানো কফি চকলেট। তো এটা একবার খেয়ে ট্রাই করে দেখবো কিরকম। তো চলুন এটাকে খুলে আনপ্যাক করি। অথেন্টিক কফি ফ্লেভার, চকলেটটা খেয়ে দেখলাম একদম রিচ কফি ফ্লেভার। দেখতে হয়তো নর্মাল আদার্স চকলেটের মতো, বাট কফি ফ্লেভারটা আপনারা ভালো মতনই পাবেন। তো এই চকলেটও কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন কফি মিউজিয়ামে এলে, সমস্ত কিছু কিন্তু অথেন্টিক এখানে। তো এখন আমরা বসে একটু টাইম স্পেন্ড করছি, কফি খাচ্ছি, চকলেট খাচ্ছি, দেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই হচ্ছে কফি সিডস, এই সিডস থেকেই কিন্তু কফির উৎপত্তি। আর এই যে বিভিন্ন ব্রিডের বিভিন্ন প্রজাতির কফি কিন্তু এখানে রয়েছে, এগুলো হচ্ছে ওর সিডস, কফি ফল, যেটাকে বাংলায় বলে কফির ফল। এই যে খুব সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এই ট্রাইবাল মিউজিয়ামের
পাশাপাশি কফি মিউজিয়ামটাই কিন্তু অবশ্যই আসবেন। এটাও অনেক কিছু জানার আছে, নতুন ধরনের কফি কিছু ট্রাই করার আছে। তো অবশ্যই আমিও বলবো, রেকমেন্ড করবো যে এটাতেও আপনারা আসবেন। আর এদিকেও কিন্তু কফি সিডস একদম ভর্তি, এই যে এখানেও ভর্তি। কফি মিউজিয়াম দেখার পর এবার চলে এসেছি আমরা চকলেট ফ্যাক্টরি, মানে ওখান থেকে ওই অলমোস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে। তো চকলেট ফ্যাক্টরিটা কিরকম চলুন দেখাই আপনাদের। চকলেট ফ্যাক্টরি গেট, এন্ট্রি গেট, আর এদিকে আছে টিকিট কাউন্টার। তো এখানেই একজন অ্যাডাল্টের 50 রুপিস টিকিট চার্জেস দিয়ে আমি গেট থেকে ঢুকছি। আরাকু ভ্যালির এই চকলেট ফ্যাক্টরির মধ্যে কেউ যদি প্রথমবার ঢোকেন তাহলে সত্যিই অবাক হবেন, কারণ ভিতরে ঢোকার পর আমি দেখলাম ভিতরের যত স্ট্রাকচার বা দোকান যাই রয়েছে সেগুলো কোনো না কোনো চকলেট বা ক্যান্ডির ডিজাইনে বানানো, যেটা দেখে আমি সত্যিই অবাক হলাম। এই চকলেট ফ্যাক্টরির মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের চকলেট, এবং সেই সমস্ত চকলেট বানানোর পিছনে যে ইতিহাস এবং যে প্রসিডিওর থাকে তার সমস্ত কিছু ডিটেলসে এখানে আর্টিফ্যাক্টসের মাধ্যমে বলা রয়েছে। তাই আরাকু ভ্যালিতে এলে অবশ্যই কিন্তু আপনারা এই চকলেট ফ্যাক্টরি ভিজিট করবেন। চকলেট ফ্যাক্টরি থেকে বেরোনোর পর দেখলাম বৃষ্টি আবারও অবিরাম গতিতে শুরু হয়েছে, কিন্তু এবার সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তাই আমরা ঠিক করলাম এবার ধীরে ধীরে ভাইজ্যাগের দিকে রওনা হওয়ার। তাই আরাকু ভ্যালি থেকে আমরা নিচের দিকে ভাইজ্যাগের দিকে নামতে লাগলাম, কিন্তু কিছুটা আসার পরই আমরা সম্মুখীন হলাম আর এক বিপদের। ঝড় কিন্তু খুব জোর হচ্ছে, চারিদিকে গাছের ডালপালা ভর্তি একদম। এই যে সামনে ইলেকট্রিকের পোল ভেঙে পড়ে গেছে, গাছের ডাল ভেঙে পড়ে গেছে, খুব রিস্কি অবস্থা। আমরাও কোনো মতে এই জায়গাটা পার করে জাস্ট দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য। আর এই যে প্রচন্ড জোরে ঝড় হচ্ছে, প্রকৃতি একদম উথাল পাতাল রূপ নিয়ে নিয়েছে। এই দেখুন ইলেকট্রিকের এই যে তার ছিঁড়ে পোল পড়ে আছে, এখানে আগে গাছ পড়ে গেছে, আগে এই যে এটা আগে গাছ পড়ে আছে। রাস্তা বন্ধ প্রায়, কোনো রকমের সাইড দিয়ে 4 হুইলার গুলো আসছে, বাট ওখানে গাড্ডা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, কাদা আটকে যাচ্ছে। সারাদিন বৃষ্টি পেয়েছি আর এখন ঝড়ও উঠেছে এবং এই রাস্তার এই অবস্থা। তো এবার আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ছে, দেখি কতটা সেফটি আমরা নিচে নামতে পারি। গাড়ি বেশ কিছু দাঁড়িয়ে গেছে, আর এই যে বাসও দাঁড়িয়ে গেছে, কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাগলের মতো ঝড় হচ্ছে সব।
প্রকৃতি একদম উথাল পাথাল রূপ নিয়ে নিয়েছে। এত জোরে ঝড় এই কোনো হিল স্টেশনের মধ্যে আমি ফার্স্ট টাইম উপভোগ করছি। এভাবেই এই ঝড়ঝাপটার মধ্যে আমাদের গাড়ি ধীরে ধীরে আরাকু উপত্যকা থেকে নিচে ভাইজ্যাগের দিকে নামতে থাকলো এবং আমাদের কলকাতা টু ভাইজ্যাগ রোড ট্রিপ এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসবো আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাইপাস লাইফ।